ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালিয়ে 2,45,00,000 টাকা জব্দ করেছে দুদক, জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ব্রিফিংয়ে তিনি বলেন, 27 ফেব্রুয়ারি সাইফুল আলমের বাসায় অভিযান চালায় দুদকের অনুসন্ধান দল। জব্দ করা অর্থ পাঠানো হয়েছে আদালতে। ডিজিএফআই প্রধানের বাসায় 2.5 কোটি টাকা নগদ টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটার ব্যাপারে আলোচনা সমালোচনা চলছে সারা দেশে। আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র। আমি আপনাদেরকে বলি, ডিজিএফআইটা কি? ডিজিএফআই কিন্তু বাংলাদেশ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। তাহলে কি কাজ? তাদের কাজটা কি? আমরা মৌলিক যে বিষয়টা জানি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা সংস্থা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার বিশেষ শাখা কিন্তু বাংলাদেশে অনেকগুলো আছে। তার মধ্যে ডিজিএফআই প্রধান, এবং সেখানে বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, আর ইন্টেলিজেন্স অধিদপ্তর অর্থাৎ ডিজিএফআই আছে। শেখ হাসিনার মদতপুষ্ট হয়ে যে বাহিনীগুলো ধ্বংস হয়ে গিয়েছে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, মাটি এদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে, সে বিষয়গুলো কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের মুখের আহার কেড়ে নিয়েছে। আজকে ডিজিএফআই যার ছবি দেখতে পাচ্ছেন, সাইফুল আলম, তিনি প্রধান। এখন বাংলাদেশের যে ঘেরা দেওয়া হয়েছে, যে বর্ডার দেওয়া হয়েছে, যে ক্রস করা হয়েছে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের নিরাপত্তাজনিত কারণে। ডিজিএফআই খুব কঠিন জিনিস, এনএচআই খুব কঠিন জিনিস, হার্ড জিনিস। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা, যেটাকে সেনাপ্রধান বলেছেন যে এই সংস্থাগুলোকে আন্ডারমাইন করা যাবে না। এবং সেনাপ্রধান বলেছেন একমাত্র সেনাবাহিনী, নৌবাহিনী ছাড়া বাকি সবগুলো বাহিনী ভেঙে পড়েছে। এই ভেঙে পড়ার মৌলিক যে কারণ, সেটা কিন্তু তিনি বলেনি। কিন্তু কেন বলেনি সেটা তার ব্যাপার। তিনি হুমকিও দিয়ে গেছেন, তিনি সতর্কও করে গেছেন। এখন একজন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রধান, যিনি দেশের লুট বন্ধ করবে, দেশে দুর্নীতি বন্ধ করবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, দেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা আরও ভালো করবে, জোরদার করবে, দেশের পরিস্থিতিকে আরও শ্রীবৃদ্ধিতে আনবে, এই বিষয়টি না করে তিনি কোটি 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 টাকা লোপাট করেছেন। 2.5 কোটি টাকা সেটি সাধারণ ব্যাপার, কিন্তু এই গোয়েন্দা সংস্থার এই বাসাটি তল্লাশি হয়েছে বিগত 27 ফেব্রুয়ারিতে। আপনারা জানেন, 27 তারিখে যদি তল্লাশি হয়ে থাকে, আজকে কেন এই নিউজটি প্রচার হচ্ছে? যমুনা নিউজ সহ বিভিন্ন পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে এটাকে প্রচার হচ্ছে ঢালাওভাবে। 27 তারিখে যদি এটা অনুসন্ধান হয়, এটা যদি তদন্ত হয়, অভিযান হয়, সেক্ষেত্রে এই নিউজটি আজকে কেন আসলো? এটার মৌলিক যে কারণ, বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে এখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং যে ডিজিএফআই বাহিনী, এনএসআই বাহিনী, এরা হচ্ছে ঠিক করবে আসলে এই জিনিসটা প্রচার করা যাবে কিনা, এই জিনিসটা প্রচার করা হবে কিনা। এই ব্যাপারটার মৌলিক বিষয় আছে। দেখেন, 5 আগস্টের পরে, মানে দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে 526 জন মানুষ ক্যান্টনমেন্টে গেল, তাদেরকে আটকানো হলো না, ছেড়ে দেওয়া হলো, জামায়াত করা হলো। 5 আগস্টের পরে বাংলাদেশের যত আলেম ওলামা আছে, ভালো মানুষ আছে, তাদেরকে ধরে ধরে পায়ে ডান্ডা বেড়ি, হাতে ডান্ডা বেড়ি, হাতে লকার পরানো, হ্যান্ডকাপ পরানো, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো, মাথায় হেলমেট পরানো। এইভাবে মনে হচ্ছে যে হাজারো খুনের আসামি তিনি ছিলেন, যেমন মামুনুল হক, এটিএম আজহার ভাই, তারপরে মাওলানা রফিকুল ইসলাম খান, তারপরে যে মাওলানা এটিএম আনম শামসুল আলম, এই ধরনের বিভিন্ন মানুষের পায়ে দেখতাম বেড়ি পরানো, হাতে হ্যান্ডকাপ এবং মাথায় হেলমেট দেওয়া। অথচ বর্তমান সময়ের যে সালমান এফ রহমান, আনিসুল হক, পলক এবং সুমন সাহেবকে ধরা হয়েছে, এই সাহেবগুলোকে কিন্তু জামায়াত করে নেওয়া হচ্ছে। তারা জেল গেটে যখন আসছে, হাজিরা দিতে আসছে, গাড়ি থেকে, প্রিজন ভ্যান থেকে যখন নামছে, তখন মনে হচ্ছে তারা একটা চমৎকার হাসি দেওয়ার একটা সুযোগ পাচ্ছে। এবং তারা এত উৎফুল্লিত, এত আনন্দিত, এত উদ্ভাসিত, মনে হচ্ছে তারা আসলে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছে, জামাই আদরে আছে। এবং তাদের পোশাক পরিচ্ছেদ দেখলে মনে হয় তারা আসলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে, ভিআইপিভাবে আছে, তারা খুবই বাংলাদেশের একটি ভিআইপি পার্সন মনে হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে আজকে বৈষম্যের মধ্যে বাংলাদেশ পড়ে গিয়েছে। 27 তারিখে অভিযান হয়েছে, তদন্ত হয়েছে, আজকে তার নিউজ প্রকাশ হচ্ছে 2 তারিখে এসে। 27, 28, 1, 2, 4 দিন পরে। ডিজিএফআই সাইফুল হচ্ছে বাংলাদেশের একজন কুখ্যাত খুনি, কুখ্যাত টেরোরিস্ট এবং বাংলাদেশের হুমকির মুখে ফেলা একজন ব্যক্তি। যেমন সাবেক সেনা প্রধানরা ছিলেন, আজিজ ছিলেন, শফিউল ছিলেন, মইনু ছিলেন,
তারা কিন্তু দেশকে ভঙ্গুর করেছেন, নিজের স্বার্থটাকে উদ্ধার করেছেন, নিজের স্বার্থ বড় করে দেশটাকে 12 বেজে গেছেন, দেশের 12 রাজনীতিকে 12 বাজিয়েছেন, দেশের ভালো ভালো মানুষকে অন্যায় অবিচারের মাধ্যমে জুলুম করে তাদেরকে হত্যা করেছেন, বিচার বিভাগকে কলুষিত করেছেন, প্রহসনের বিচার করে বাংলাদেশের মানুষকে সারা পৃথিবীর মাঝে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত করেছেন। আজকে ডিজিএফআই সাইফুলের বাসা থেকে যে টাকা উদ্ধার হয়েছেন, সবচেয়ে বড় কষ্টের বিষয় আমরা একজন নাগরিক, একজন বাংলাদেশের মানুষ, একজন সিটিজেনশিপ, তারা আজকে বুঝতে পারছি না। আজকে 4 দিন পরে সে বিষয়টি গোপন করা হচ্ছে। বাংলাদেশে সোনা ধরা হচ্ছে, সোনা চারালে মানে সোনা চোরা কারবারি ধরা হচ্ছে, কিন্তু তাদের সোনা হাওয়া হয়ে যাচ্ছে। বেল থেকে বা ভোল্ট থেকে হাওয়া হয়ে যাচ্ছে, টাকা উধা হয়ে যাচ্ছে ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, রিজার্ভ থেকে টাকা হাওয়া হয়ে যায়, আপনার শেয়ার বাজার থেকে টাকা উধা হয়ে যায়। এই যে নির্মম বর্বর যে অবস্থান, এটি কি আদৌ পরিবর্তন করা সম্ভব হবে? বাংলাদেশের এই মানুষ কি সুফল পাবে? আমরা আসলে সন্দিহান যে বিষয়টি আমরা আপনাদের কাছে দিচ্ছি। যে নিরাপত্তা বাহিনী বাংলাদেশকে সুন্দর করবে, সেই নিরাপত্তা বাহিনী বাংলাদেশকে লুটে পুটে, বাংলাদেশকে বিক্রি করে, বাংলাদেশকে ভঙ্গুর করে, বাংলাদেশের একটা অন্যতম জাহান্নামের টুকরায় পরিণত করে, তারা নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্য, স্বার্থকে বড় করার জন্য বিদেশে বাড়ি গাড়ি নারী সব কিছু করে তারা এখন দেশটাকে বারবার যাচ্ছে। তাহলে এই দেশের সাথে তারা বেইমানি করেছে, তাদের শপথের সাথে তারা বেইমানি করেছে, তাদের ইমানি চেতনাকে তারা ভঙ্গুর করেছে এবং সরাসরি শরিয়তের সাথে গাদ্দারি করেছে এবং জাহান্নামের কীট হিসাবে তাদেরকে নিজেদেরকে পরিণত করেছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে ছোট্ট একটি আলোচনা করেছি, অবশ্যই আপনারা জানিয়ে দেবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে। আমাদের একটি অধ্যায় চালু হচ্ছে, আপনারা বিভিন্ন স্থান থেকে চিঠি পাঠাবেন, হয় হোয়াটসঅ্যাপে পাঠাবেন অথবা ইমেইলে পাঠাবেন। আমরা যদি আপনার মন্তব্য পেয়ে থাকি, আপনার সাড়া পেয়ে থাকি, আপনাদের অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের মতামত করে জানিয়ে দেবেন সমস্ত সব কিছুকে, যে বিষয়গুলো আপনারা শুনতে চান, জানতে চান, বুঝতে চান এবং যে বিষয়গুলো আপনারা বলতে চান, সকল বিষয়কে আমাদেরকে জানিয়ে দেবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।